ধন্যবাদ মেহেদী হাসান। বাংলাদেশের গণতন্ত্র ফেরার পরে 4 মাস পেরিয়ে গেছে এবং এই 4 মাস পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুটা দেশে ভ্রমণে যান, সফরে যান। এটা হচ্ছে মালয়েশিয়া, বলতে গেলে 21 তারিখ গিয়ে 22 তারিখ ওখান থেকে উনি চায়না যান এবং চায়নাতে উনি প্রায় 4 দিন সফর করে 26 তারিখের রাতে উনি দেশে ফিরেন। এটা আপনি বলতে পারেন মাচ এত বেশি এটা প্রচারিত হয়েছে, মাচ পাবলিশড অ্যান্ড মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে আমি মনে করি। প্রথমে হচ্ছে ওনার গন্তব্য নির্বাচন। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ এবং তার ফরেন পলিসি হবে ইন্ডিপেন্ডেন্ট এবং নিজস্ব মানুষের এবং দেশের গতি প্রকৃতি, মানুষের চাহিদা, মানুষের প্রয়োজনে। তো দুর্ভাগ্যজনক হলেও আমাদের পৃথিবীর 7ম বা 8ম বৃহত্তম দেশ হওয়া সত্ত্বেও জনসংখ্যার দিক থেকে আমাদের দেশটা ভারতমুখী নীতি, বিশেষ করে শেখ হাসিনার আমলে ছিল এবং এটা এমন বাজে পর্যায়ে চলে গিয়েছিল যে বাংলাদেশের কোনো সরকার প্রধান বিদেশ ভ্রমণ করতে হলে ভারতের অনুমতি নিতে হতো। এই ধরনের একটা অলিখিত রীতি চালু করেছিল হাসিনা। আমাদের মনে থাকবে যে সে সময়ের পররাষ্ট্রমন্ত্রী হাসিনার 2024 সালের 5 অগাস্টের আগে খুব সম্ভবত জুলাই বা জুনে ভিজিট করছিল, জুন মাসে সম্ভবত ভিজিট করছিল। তখন বলে যে আমি মোদিজিকে জানিয়ে ভিজিট করতে যাচ্ছি, এই ধরনের একটা সংবাদ সম্মেলন আপনাদের মনে থাকবে। যাই হোক, সেগুলা থেকে বেরিয়ে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ হওয়ার পর এই যে প্রথম ভিজিটটা, প্রথমেই আমি ধন্যবাদ দেব ওনার গন্তব্য নির্বাচনের জন্য। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ওনাকে দাওয়াত করেছেন এবং চীনের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট দাওয়াত করেছেন, ভারতের প্রধানমন্ত্রীও দাওয়াত করেছেন, আমরা জানতে পারছি। কিন্তু উনি ভারতকে আপাতত বিবেচনায় নেননি। উনি মালয়েশিয়া এবং চীন সফর করে আসছেন। আমি ভূমিকাটা দিলাম এই জন্য, আপনারা সবাই জানেন, তারপরেও ব্যাপারটা আসলে অত্যন্ত সংবেদনশীল। কারণ ভারত নিজে নিজে আমাদের দিকে দূরে চলে গেছে এবং রীতিমতো শত্রুতে পরিণত হয়েছে বাংলাদেশের জনগণের। এটা ভারতকে বুঝতে হবে। যাই হোক, আমি যদি ওনার চীন সফরের কথা বলি তাহলে আমি বলবো এটা রাতারাতি তো আর পাল্লা দিয়ে মাপতে পারবো না যে এই সফর আপনি ব্যাগ ভরে টাকা নিয়ে আসছেন কিনা নাকি চেক নিয়ে আসছেন কিনা, এটা তো ব্যাপারটা সেরকম না। এটা জয়েন্ট কমিউনিকে, যেটা যুক্ত ইশতেহার যেটা প্রচারিত হয়েছে, সেটা যদি আমি দেখি সেখানে প্রায় 27টা বায়োলেটারাল এগ্রিমেন্ট, যেখানে বাণিজ্য, ইনভেস্টমেন্ট, পোর্ট, কৌশলগত আপনার বিভিন্ন কিছু আছে, ডিফেন্স, তারপরে আপনার পলিটিক্যাল সাপোর্ট, তারপরে আপনার বিভিন্ন ইন্টারেস্ট, ওয়ান চায়না পলিসি, যেটা তাইওয়ানকে তারা করে ডিজাউন করে, বা বিআরআই তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, তারপরে আপনার ইকোনমিক জোন, অনেক কিছু আছে। তবে এখানে আমি আজকে দুইটা জিনিস নিয়ে আপনাদের সাথে, বাংলাদেশের অনেক পণ্যের 100% ট্যারিফ, জিরো ট্যারিফ, কারণ আমাদের সাথে ট্রেড ব্যালেন্স অনেক বেশি চায়নার পক্ষে, সেই জন্য অনেক। কিন্তু আজকে আমি দুইটা জিনিস নিয়ে কথা বলতে চাই। প্রথম হচ্ছে আপনি যেটা বললেন, আপনার কথার মধ্যে আপনি যেটা উল্লেখ করছেন সেটা হচ্ছে কুনমিং মায়ানমার হয়ে চট্টগ্রাম বাংলাদেশের সাথে যে করিডোর, ইকোনমিক করিডোর, যেটা এটা আসলে আগেও ছিল। এটা আমরা যদি একটু পিছনে যাই, এটা ভারত এবং হাসিনার কারণে এটা হয়নি। সেটা ছিল কলকাতা, চট্টগ্রাম, মায়ানমার এবং কুনমিং পর্যন্ত একটা করিডোর। মানে ইকোনমিক করিডোর বলতে কি, এটা একটা রোড এবং ট্রেন লাইন এখানে সংযুক্ত থাকবে। এটা বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে। চট্টগ্রাম বন্দর পুরো রিজিওনাল হাব হবে এবং এটা কানেক্টিভিটি হবে। ভারতের
অমনোযোগিতা বা অসহিষ্ণুতা এবং শেষ পর্যন্ত এইটা বাতিল হয়। এটা যদি আমার ভুল না হয়ে থাকে 2014-15 সাল থেকে এগুলা চায়না কথা বলে আসছে। তো এটা প্রায় অফ হয়ে গিয়েছিল। এটা আবারও টেবিলের মধ্যে চায়না আনলো। এখন এখানে বাংলাদেশের কিছু পার্ট আছে, চায়নার পার্ট তো আছেই। তো চায়না যেটা করতে চাচ্ছে সেটা হলো তাদের যে পূর্বাঞ্চলীয় এই যে কুনমিং সহ তাদের বিশাল এলাকাতে কোনো পোর্ট নাই। তারা চট্টগ্রাম বন্দরের উপর নির্ভর করতে চায়। মায়ানমারও ওরকম কোনো পোর্ট নাই, যদিও তাদের বঙ্গোপসাগরের একটা অংশ তাদের সাথে আছে, কিন্তু চট্টগ্রাম বন্দর হচ্ছে এখানে সবচেয়ে বড় বন্দর এবং চট্টগ্রাম বন্দরকে রিজিওনাল হাব করার একটা কথা চায়না চালু করেছে বা এটা হচ্ছে। তো এখানে আমি বাংলাদেশের পার্ট যেটা সেটা হচ্ছে মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা নিয়ে একটা সমস্যা আছে। কারণ আপনি যদি এই যেটা ইউরোপে চালু হয়েছে অনেক বছর আগে, যেটা আমেরিকা, মেক্সিকো, কানাডার মধ্যে চালু আছে এবং সাউথ ইস্ট এশিয়া আসিয়ান গ্রুপে আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স নিয়ে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া এদের মধ্যে আছে। সেখানে ট্রেড বলেন, ভিসা বলেন, ট্যুরিজম বলেন, সবকিছু অবারিত, কোনো ভিসা লাগে না। তো আমাদের এখানে ভারত পাকিস্তানের এই কাশ্মীর ঝামেলা এবং ভারত পাকিস্তানের গ্যাঞ্জামে বিশেষ করে ভারতের অসহযোগিতা এবং দাদাগিরির কারণে এগুলো কোনোদিন সম্ভব হয় নাই। তো এখন মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যুটা আমরা মনে করি আমেরিকা এবং চায়নার সহযোগিতায় আমাদের শেষ করতে হবে। চায়না যদি অ্যাক্টিভ রোল নেয় এবং আমরা যদি এ ব্যাপারে সিরিয়াস হই, এটা সমাধান করতে হবে। কারণ আপনি একটা ইকোনমিক করিডোর করতে পারবেন, এটা তো আনইন্টারাপ্টেড এবং পলিটিক্যালি কোনো রকমের ঝামেলা থাকতে পারবে না। যদি আমার সাথে মায়ানমারের ঝামেলা থাকে তাহলে তো এটা হবে না, এবং প্রথমে এই পলিটিক্যাল ডিসিশনটা আসতে হবে। এই জন্যই আমি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে অনুরোধ করব রোহিঙ্গা ইস্যুটাকে সিরিয়াসলি নেওয়ার জন্য। দরকার হলে একজন রোহিঙ্গা বিষয়ক মন্ত্রী বা একজন উপদেষ্টা বা একটা রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করুন। জাতিসংঘ, মায়ানমার, চায়না, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান যারা এইটার সাথে সম্পৃক্ত, সবার সাথে সম্পৃক্ত হয়ে সিরিয়াসলি মায়ানমারকে প্রেসার করে এটার একটা সলিউশন, রোহিঙ্গাদেরকে তাদের নিজের আবাসভূমিতে ফেরত নেওয়ার জন্য, তাদেরকে যাতে নাগরিকত্ব সহ সকল নাগরিক সুবিধা দেওয়া হয় তার ব্যবস্থা করতে হবে। এটা বাংলাদেশের উদ্যোগ সিরিয়াসলি নিতে হবে। তাছাড়া এটা আমাদের জন্য একটা বড় বোঝা, আমাদের সিকিউরিটি কনসার্ন, আমাদের অনেক ব্যাপারে ঝামেলা এবং তাদেরও মানবিক বিপর্যয় ঘটেছে বলে আমি মনে করি রোহিঙ্গাদের। তো তো চায়না বাংলাদেশ এই মায়ানমার ইকোনমিক করিডোর করার আগে আমাদেরকে পলিটিক্যাল এই রোহিঙ্গা ইস্যুটা অ্যাড্রেস করতে হবে বলে আমি মনে করি। আশা করি সরকার এটা সিরিয়াস হবে। এবং এতে কোনো সন্দেহ নাই, কুনমিং থেকে চট্টগ্রাম পর্যন্ত বা ঢাকা পর্যন্ত যদি আমাদের ইকোনমিক করিডোরটা যদি চালু হয় তাহলে বাংলাদেশের জন্য অপার সম্ভাবনা হবে। আমরা জানি বাংলাদেশেও একটা ইকোনমিক করিডোর হচ্ছে, যেটা আগে ঢাকা চিটাগং ইকোনমিক করিডোর বলা হতো, এখন এটা টেকনাফ থেকে তেঁতুলিয়া ইকোনমিক করিডোর। তার মানে এটার সাথে এটা সংযোগ হবে, পুরো বাংলাদেশ একটা হাবে পরিণত হবে, নট অনলি চিটাগাং ও ঢাকা। তো এইটার ব্যাপারে আমি মনে করি সরকার অত্যন্ত সিরিয়াস হবে এবং সরকারকে আমি অনুরোধ করব চায়নার এই ইনিশিয়েটিভ এবং এই প্রস্তাবে অতি দ্রুত রাজি সরকার, আমি জানি ইতিমধ্যে হয়েছে, এবং কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করব। অ্যাড্রেসিং দ্য রোহিঙ্গা ইস্যু ফার্স্ট, এইটা গেল। তারপরে আরেকটা যেটা আরো গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটা যে চায়না প্রস্তাব করছে, এগুলো আমাদের নর্মাল যে স্মারক বা এমওইউ বা যেগুলো আমরা জানতাম তার বাইরে, সেটা হচ্ছে 2+2 ডায়ালগ, রেগুলার ডায়ালগ, সেটা হয়তো বছরে 2বার বা 4বার হবে, একবার ঢাকায় বা একবার বেজিং এ হবে। সেটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী বা উপদেষ্টা তাদের নিয়মিত যোগাযোগ, বাইলেটারাল ইন্টারেস্টে, বাইলেটারাল সিকিউরিটি, বাইলেটারাল ডিফেন্স, এগুলা নিয়ে ডিসকাস এবং ফরেন পলিসি। তাহলে এটা একটা আমি মনে করি এটা অসাধারণ একটা কৌশলগত ইনিশিয়েটিভ চায়না
প্রস্তাব করেছে। আমরা জানি ভারতে 2+2 আমেরিকার সাথে হইতো, এখন হচ্ছে কিনা আমি জানি না, এটা তাদের একটা ইনিশিয়েটিভ আছে, হয়তো এখনো আছে। অর্থাৎ চায়না আমাদেরকে কি পরিমাণ গুরুত্ব দিচ্ছে এটাতে প্রমাণ হয় যে বাংলাদেশের সিকিউরিটি, ইন্ডিপেন্ডেন্স এবং আমাদের ডিফেন্স, এটা আমরা একজন আরেকজনের সাথে এক্সচেঞ্জ করবো, যেটা পাকিস্তানের সাথে তাদের আছে। তো এই 2+2 যে পলিসির কথা চায়না আমাদেরকে বলছে, এই ডায়ালগটা মানে ডিপ্লোমেসি এবং আপনার ডিফেন্স ডায়ালগে আমাদের অনেক বেশি আমরা জানতে পারবো, জানাতে পারবো, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ চায়না নিয়েছে বলে আমি মনে করি। তাছাড়া ওই আপনারা জানেন যে অনেকগুলো ইনিশিয়েটিভ চায়না নিছে বিশ্বের বিভিন্ন কৌশলগত উন্নয়ন সংক্রান্ত। সেখানে একটা আছে বিআরআই, যেটার কথা আমরা বললাম, বিআরআই যেটা আমরা আছি, একটা জিডিআই, এটা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ যেটাকে বলা হয়, এইটাতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা। আরেকটা আছে এসসিইউ, যেটা সাংহাই কোঅপারেটিভ, এটা একটা সিকিউরিটি অর্গানাইজেশন, এটাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি, এগুলো নিয়েও অনেক কথা হয়েছে। আর তাছাড়া আমরা যেগুলা সচরাচর জানি, যেমন ডিফেন্সে আমাদের ওনাদের যে টেন্সি, এগুলা খুব বেশি ডিসকাস না হলেও এগুলা খুব সম্ভবত 24টা প্লেনের ফাইটার প্লেন যে টেন্সি চ্যাংডু আমাদের মোটামুটি অগাস্টে, আগামী 2 মাসের মধ্যেই চূড়ান্ত চুক্তি হবে বলে আমরা জানতে পারছি। এখানে আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে প্রধানমন্ত্রীর সাথে একটা আপনার দ্বিপক্ষিক বৈঠক হয়েছে, যেটা ফর্মাল, কিন্তু রাষ্ট্রপ্রধান বা ওই দেশের যিনি প্রেসিডেন্ট শি জিনপিং, ওনার সাথে নর্মালি সৌজন্য বৈঠক হয়, কিন্তু এখানে সৌজন্য বৈঠক না হয়ে ওখানেও দ্বিপাক্ষিক একদম পুরো ডেলিগেশন নিয়ে প্রায় 2-2.5 ঘন্টা ব্যাপী আরেকটা মিটিং হয়েছে। এবং তাছাড়া দুই নেতা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রেসিডেন্ট শি জিনপিং, একান্ত আধা ঘন্টার বেশি বৈঠক করেছেন বলে আমরা জানতে পেরেছি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি আমাকে নাটশেলে বলতে বলেন, তাহলে আমি বলবো বাংলাদেশের এই প্রধানমন্ত্রীর এই মেইডেন সফর, এই ট্যুর অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত দরকারি, এবং ওনার যে নির্বাচন, গন্তব্য নির্বাচন সময় উপযোগী, এবং ওনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং প্রধানমন্ত্রী ওনার মাতা বেগম খালেদা জিয়ার দেখানো পথেই উনি যাচ্ছে। বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের পক্ষে। আমরা কারো সাথে শত্রুতা চাই না, কিন্তু আমাদের সাথে কেউ শত্রুতা করতে চাইলে আমরা তাকে পাল্টা চোখ রাঙানোর যে ফরেন পলিসি, সোজা কথা, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে যাব না, কিন্তু আমাদের বিরুদ্ধে যদি কেউ আমাদের দেশকে ধ্বংস করতে চায়, আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতে চায়, আমাদের গণতন্ত্র ধ্বংস করার জন্য যদি মাফিয়া হাসিনার মতো আর কোন চক্র এখানে তৈরি করতে চায়, তাহলে আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমরা কারো রক্তচক্ষুকে আমরা ডরাই না, আমরা ভয় করি না। আমরা আমাদের মতো থাকতে চাই, আপনারা আপনাদের মতো থাকেন। আমাদের ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি ফলো করার জন্য আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অশেষ ধন্যবাদ জানাই, এবং আমি মনে করি এইভাবেই উনি আগাবেন। আর প্রতিবেশী যারা আছে, আমরা সবার ভালো চাই, কিন্তু আমাদের সাথে আপনাদের, বিশেষ করে ভারতকে বলতে চাই, আপনারা দয়া করে আমাদের কাজ আমাদের করতে দেন। আমরা কোথায় যাব, কোথায় খাবো, লেট আস ডিসাইড। আমাদের জনগণই ঠিক করবে, আমাদের সরকার ঠিক করবে আমরা কি করব কি না করব। শেষে শুধু এটা বলতে চাই মালয়েশিয়া সফর নিয়ে 1 মিনিট। সেটা হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার ফেসবুকেই বাংলাদেশের যে সাথে আন্তরিকতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তার দেশে ভিজিট করার জন্য প্রথম পছন্দ করেন, সেজন্য উনি ধন্যবাদ জানিয়ে যে কথাগুলো বলেছেন, যে গান আমার বন্ধু মহাজাদু জানে, যে এটা নিয়ে অনেক কথা হয়েছে, এটা নিয়ে আর না বলে শুধু এটাই বলবো যে আমাদের শ্রমবাজার
মালয়েশিয়াতে, এবং তাদের যে মাল্টিমিডিয়া সুপার করিডোর বা আমাদের চিপ ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারে তাদের সাথে আমাদের কথা হয়েছে। তো সামগ্রিকভাবে দুইটা দেশের ওনার সফর, ওনার চয়েস, এবং পরবর্তীতে আমি বলবো এটা যে ফিউচার লুকিং সফর, এটার ইম্প্যাক্ট আগামী 5, 10 এমনকি 20 বছর ব্যাপী পড়বে, বিশেষ করে চীন সফর। এই জন্য আমি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে অভিনন্দন জানাই, এবং আশা করি পরবর্তীতে এগুলো ফলো আপ করে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য ফরেন পলিসি শুধু না, ব্যবসা বাণিজ্য শুধু না, আমাদের দেশের সামগ্রিক নিরাপত্তার ব্যাপারে কাজ করে যাবেন। ধন্যবাদ।